একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন আইন ও আবাসনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মহিমা পলি। আবাসন শুধু একটি প্রয়োজন নয়, এটি মানুষের আজীবনের স্বপ্ন। আর সেই স্বপ্ন বাস্তবায়নে কতটা প্রস্তুত আমাদের নগর পরিকল্পনা, ড্যাব, রাজুকের পরিকল্পনা, গ্রাহকের অধিকার, আবাসন খাতের নানা চ্যালেঞ্জ, এসব নিয়েই আজকের আমাদের আলোচনা। আর এই আলোচনার জন্য আজকে আমরা যাকে পেয়েছি প্রথমেই তার সঙ্গে পরিচিত হয়ে নিই। আজকে আমরা যাকে আমাদের সাথে পেয়েছি রাজুকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠান আইন ও আবাসনে। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই একুশে টিভিকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে আমার জানা মতে এই ধরনের শুধু আবাসন নিয়ে কোনো ধারাবাহিক প্রোগ্রামের পরিকল্পনা অতীতে কোনো চ্যানেল করছে বলে আমার জানা নেই। এই জন্য আমি স্পেশালি একুশে টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং আজকের আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি দর্শকদেরকে স্বাগত জানাই। আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। এবং শুরুতে আমি জানতে চাইব ডিটেইলড এরিয়া প্ল্যান, ড্যাপ, মাস্টার প্ল্যান বাস্তবায়নে আসলে এর ভূমিকাটা কি এবং পরিকল্পিত নগর গঠনে এর সুবিধাটা আসলে কি? যে ডিটেইলড এরিয়া প্ল্যানে কি আছে, আমরা বিশদ মানে এটা হলো বিশদ একটা পরিকল্পনা। সেখানে আমাদের রাস্তাঘাট, জলাশয়, স্কুল, এভরিথিং, এক কথা এটা মানে এভরিথিং এই পরিকল্পনার মধ্যে আছে। সেটা কতটুকু ত্রুটিযুক্ত বা ভালো সেটা অন্য ব্যাপার, কিন্তু একটা যে কোনো নগর গড়তে গেলে তো পরিকল্পনা লাগবেই, সেটাই এই ড্যাবের মধ্যে আছে। কিন্তু অনেক সময় আমরা দেখে থাকি যে অনেকেরই আসলে অভিযোগ রয়েছে এই যে ডিটেইলড এরিয়া প্ল্যান অর্থাৎ ড্যাপ নিয়ে, আর সেই সাথে হচ্ছে আবাসন খাতের ব্যবসায়ীদের, তাদের তো হচ্ছে অভিযোগ আসলে রয়েছেই। এটার এক্সপ্লেনেশনটা যদি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। অভিযোগ তো থাকতেই পারে কারো, কিন্তু বিষয়টা হলো, আমি কয়েকটা বিষয় বলি। সেটা হলো যে এবারের যে এই ড্যাবটা রিভিউ হলো আমাদের এই 25 সালেই হয়েছে। এই ড্যাব রিভিউতে কিন্তু আমরা দীর্ঘস্থায়ী একটা মিটিং করছি সব স্টেক হোল্ডারদের সঙ্গে। এর সঙ্গে ব্যবসায়ী মানে রিহ্যাব ছিল, পেশাজীবীরা ছিল, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, আর্কিটেক্ট ইনস্টিটিউশন, প্ল্যানার্স ইনস্টিটিউশন, সবাই জড়িত ছিল। এর মধ্যে আরও পেশাজীবী যারা সাংবাদিকরা ছিল, বেলা ছিল। এটা কিন্তু সবার সঙ্গে আলোচনা করেই কিন্তু এটা করা হয়েছে এবং ধারাবাহিক সিরিজ মিটিং করা হয়েছে। করা পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু সবাই স্বাক্ষরও করছেন। হ্যাঁ, সেখানে অনেকগুলো বিষয় আমরা একমত হইতে পারিনি সব সংগঠন। সেই জায়গাগুলোতে আপনারা কি করেন যখন হচ্ছে একটু ভিন্ন মত থাকে? তখন ওই ভিন্ন মতের জায়গাগুলো যেগুলো আমরা একমত হয়েছি সেগুলোতে একমত হয়েছি, যেগুলোতে একমত হই নাই সেই জায়গাটা আমরা পয়েন্ট আউট করছি যে ওই জায়গাটাতে কার কী প্রস্তাব। এবং এটা কিন্তু ফাইনালি 5 জন বা 6 জন তৎকালীন উপদেষ্টাদের নেতৃত্বে একটা কমিটি ছিল। আমরা ছিলাম সাব কমিটি, আমরা শুধু প্রস্তাব দিছি, অ্যাপ্রুভ কিন্তু করছে ওই মন্ত্রিপরিষদ কমিটি বা অ্যাডভাইজারি কমিটি। তখন আবারও সবাইকে নিয়ে তারা বসছে, যতটুকু সম্ভব নেগোসিয়েশন করা সম্ভব হয়েছে। আর একান্তই যে 2-1টা হয় নাই, সেখান থেকে তারা সিদ্ধান্ত দিয়েছেন। সেটাও কিন্তু একটা মিটিংয়ে, সবার সামনেই একটা মিটিংয়েই, মন্ত্রণালয়ের একটা মিটিংয়েই সেই সিদ্ধান্তটা হয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে, আমি যতটুকু জানি যে বর্তমান যে পরিকল্পনা ড্যাপের, সেটা হচ্ছে 22 থেকে 35 পর্যন্ত মেয়াদকাল বোধ হয়। তো এটা একটা লম্বা একটা প্রসেস। তো যদি কখনো সংস্কারের প্রয়োজন হয়, সেখানে যে আপনি বলছিলেন যে অনেকেরই ভিন্ন মত থাকে, তো এরকম ক্ষেত্রে কি সংস্কারের যখন প্রয়োজন হয় তখন আপনাদের পদক্ষেপটা কেমন থাকে? সেটা কিভাবে সংস্কার করা হয়? ড্যাপের নিয়ম রুলের মধ্যেই আছে যে এটা প্রতি 5 বছর পর পর এটা রিভিউ করা হবে এবং সেই 5 বছর কিন্তু এই 27 সালেই হবে। এবং এই রিভিউর একটা প্রস্তাব কিন্তু অলরেডি একটা ডিপিপি কিন্তু আমরা তৈরি করতেছি। সেখানেও কিন্তু আমরা স্টেক হোল্ডারদের মতামত নিব। স্টেক হোল্ডার না, যারা অ্যাকচুয়ালি বেসিক্যালি যারা মূলত অভিযোগ করেন যে একজন বলতেছে যে তার এটা জলাশয় দেখানো হয়েছে কিন্তু এটা জলাশয় না, কেউ বলতেছে এটা কৃষি জমি দেখানো হয়েছে ড্যাপে, এটা কৃষি জমি না। মূলত এই ধরনের জিনিসগুলো নিয়েই ড্যাপে ইয়েটা আসে। তখন এটা আমরা সংস্কার করার জন্য অলরেডি আমরা এটা রেডি করতেছি। আরও অনেক ধরনের আছে, তো এই জিনিসগুলো নিয়েই অভিযোগগুলো আসে। এটার জন্য অলরেডি কিন্তু আমরা এটা কিন্তু একটা অলরেডি কমিটি আছে। অলরেডি কমিটি আগে ছিল, নতুন রিভিউ হওয়ার পরে আবার কমিটি করা হয়েছে এবং এখন সহজ করা হয়েছে যে এটা এখন আমাদের বোর্ড কিন্তু মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে হয়। উনি বোর্ড
চেয়ার করেন। আগে যেমন চেয়ার করতো আমি নিজে, রাজুক চেয়ারম্যান করতো, এখন এটা একটু অন্য ফরম্যাটে ব্যাপক আকারে বোর্ডটা নিয়ে বলি। এই বোর্ডে কিন্তু 2 জন মাননীয় এমপি আছেন, এখানে কিন্তু সমস্ত পেশাজীবীদের প্রতিনিধি আছে, এক্সপার্টদের নিয়েই এই কমিটি এই ইয়েটা করা হয়েছে। এটা টেকনিক্যাল কমিটি হয়ে এই বোর্ডে এই সংশোধনগুলো বা রিভিউগুলো যাবে। আপনারা তো এই যে একটা পরিকল্পনা করেন, সেই পরিকল্পনার একটা প্রপোজাল হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে হচ্ছে পাঠানো হয় এবং অনুমোদনটা বেসিক্যালি তাদের হাত ধরেই হয়। তো সেই জায়গাতে আপনারা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেন? প্রপোজাল সাবমিট করতে চ্যালেঞ্জ হয় যে, যেমন যারা আবাসিক ব্যবসায়ী তারা বলেন যে আমাদের আরও বেশি করে ছাড় দিতে হবে, আমাদের বিল্ডিংয়ের হাইট দিতে হবে, ফার বেশি দিতে হবে। এগুলো হলো এই দিক থেকে একটা আসে। আবার উল্টাটাও আছে, প্ল্যানার্সদের থেকে দাবি আসে যে না, এটা আরও স্বাস্থ্যসম্মত করতে হবে, আরও পরিবেশ বান্ধব করতে হবে, এটা একটা আধুনিক নগর করতে গেলে এত তলা দেওয়া যাবে না, আরও কম দিতে হবে। একটু ইন্টারাপ্ট করবো এই জায়গাটাতে। আপনি যেহেতু বিল্ডিংয়ের ফার বা হাইট নিয়ে কথা বলছিলেন, যে অনেকেই আসলে বলছেন যে ড্যাপের কারণে জমির ব্যবহার এবং ভবন নির্মাণে একটা সীমাবদ্ধতা বেড়েছে। এটা নিয়ে যদি আপনার মন্তব্যটা একটু শুনতে চাই। এটা ঠিক না। ঠিক না কেন? যে এটা আগের যে ড্যাপ তারা বারবার 2008-এ ফিরে যেতে চায়, এটা অনেক সায়েন্টিফিক এবং আধুনিক সিস্টেম আমরা গিয়েছি। কারণটা বলি, আপনার 100 ফুট রাস্তার পাশে একটা বিল্ডিংয়ের যে ফার আমরা দেই, আমরা 60 ফুট রাস্তার পাশে সেটা দেই না, 30 ফুট রাস্তার নিচে আরও দেই না। তো এগুলোর কারণ আছে। তো কারণটা হলো যে আপনি যদি ওই রাস্তায় না যাইতে পারেন, আপনার যদি একটা অ্যাম্বুলেন্স ঢুকতে না পারে, আপনার যদি একটা ফায়ার ব্রিগেড যাইতে না পারে, আপনার যদি সেখানে অনেক লোক বাস করে, আপনি অনেক উচ্চতলা দিলেন, আপনার পাশে আলো যাবে না, চিকন রাস্তা, তাহলে তো এটা সমস্যা। কাজেই অ্যাকচুয়ালি ফার কিন্তু অনেক ক্ষেত্রে বেড়েও গেছে, সব জায়গায় কমে নাই কিন্তু। আর কমার পরিমাণও কম। কোথায় কমছে? যেখানে এই রাস্তাটা ছোট, প্লট ছোট। আমরা কিন্তু প্লট এখানে সুবিধা আছে, আপনার ইচ্ছা করলে ব্যবসায়ীরা কিন্তু 2-3টা প্লট নিয়ে যদি একত্রীকরণ করে তাহলে কিন্তু তারা ফার বেশি পাবে। সুতরাং এটা অনেক মোর সায়েন্টিফিক আমি মনে করি। তারপরেও কিছু কমপ্লেন আছে, কমপ্লেন রোডে আসতেছে, সেগুলো আমরা অ্যাড্রেস করব। ফার আসলে বেড়েছে কোথায়? বড় রাস্তার পাশেই ফার বাড়ছে। হ্যাঁ, এখন কিন্তু অনেকগুলোর উপরে ফার ডিপেন্ড করে, এরিয়া, রোড, প্লটের সাইজ সবগুলো মিলাই কিন্তু অ্যাকচুয়ালি এই ফারটা নির্ভর করতেছে। সবারই স্বপ্ন হচ্ছে একটি পরিকল্পিত নগরী, বাসযোগ্য একটা নগরী সবারই স্বপ্ন। তো সেই জায়গাটাতে পরিকল্পিত নগরী গড়তে সরকার বলেন, রাজুক বলেন, সাধারণ যারা গ্রাহক আছে তারা এবং আবাসন খাত সবার একটা সম্মিলিত যে উদ্যোগটা, সেটা কেমন হওয়া উচিত? আমরা তো বলি নগরপিতা হলো মেয়র, জি, তাই না? তাহলে তার একটা পার্ট আছে। আবার রাজুক দেখে, আবার এখানে ন্যাশনাল হাউজিং অথরিটি আছে, তো আবার এখানে সেবা প্রদানকারী সংস্থা আছে, ওয়াসা, বিদ্যুৎ, গ্যাস। তো কাজেই অবশ্যই এগুলোর সমন্বয় ছাড়া তো আপনি পরিকল্পনা করতে পারবেন না। তো অতীতে দুঃখজনক হলো এই সমন্বয়টা কোনোভাবেই ছিল না। তবে এখন আমরা কিন্তু অনেক সমন্বিত কাজ করতেছি উইথ ওয়াসা, সিটি কর্পোরেশন, এই সেবা প্রদানকারী সংস্থা যেগুলো, সবাইকে নিয়েই আমরা একসঙ্গে কাজ করতেছি। তবে আমি একটা প্রপোজাল সবসময় বলি, এগুলো যদি আসলে একটা সংস্থা হতো তাহলে সহজ হতো, ভালো হতো, জনগণের ভোগান্তি কমতো। এখন একবার রাজুকে যাইতে হয়, একবার সিটি কর্পোরেশনে যাইতে হয়, একবার হয়তো ওয়াসায় যাইতে হয়। তখন কিন্তু একটা এই নগরটা যদি একটা সংস্থার কাছে থাকে তাহলে এই সেবাগুলো সহজ হবে। এই জায়গাতে ওয়ান স্টপ সার্ভিস এটা করার কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের? আমাদের দিক থেকে আমরা করতেছি, কিন্তু এটা তো করতে হবে সরকারকে, তাই না? এটা যদি এটা ওয়ান স্টপ বলতে যদি এক সংস্থার অধীনে আনতে চাই তাহলে তো সরকারকে করতে হবে। আচ্ছা, আরেকটা প্রসঙ্গে আসবো, যে বহুতল ভবনের অনুমোদন, কমপ্লায়েন্স এবং আইনি জটিলতা, যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হয় আসলে। একটি বহুতল ভবন নির্মাণের জন্য রাজুকের অনুমোদন কি কি ধাপ অনুসরণ করে? শুরুতেই ভূমি ছাড়পত্র নিতে হয়, যে জমিটা মালিকানাটা সঠিক আছে কিনা। তারপরে কনস্ট্রাকশন পারমিট নিতে হয়, প্ল্যান বা নকশা সাবমিট করতে হয়, তারপরে নকশাটা অনুমোদন হয়। এটাই মূলত প্রক্রিয়া। আর এসব ক্ষেত্রে কি কি বিষয়গুলো আসলে দেখা জরুরি? ডেভেলপার বলেন
বা সেই সাথে সাধারণ গ্রাহক বলেন, সেই সাথে তাদের সাথে আসলে কি ধরনের কি বিষয়গুলো, কোন ধরনের নথিভুক্ত পেপারসগুলো দেখা জরুরি এসব ক্ষেত্রে? একটা লোক যখন প্রথম একটা জায়গায় তার বাড়িটা করবে, তার বাড়ির মালিকানরা সঠিক হতে হবে, যে জমিটার উনি মালিক, এটা নাম্বার ওয়ান। এবং সেই জমিটা এটা কি জলাশয়, যেমন জলাশয়ের মধ্যে কোনো বিল্ডিং করা যাবে না। এটা কি কৃষি জমি, এখানে করা যাবে না। এটা কি সরকারি খাস জমি বা আদার্স কোনো কিছু করা যাবে না। এই জিনিসগুলো থাকে এবং মালিকানা যদি সঠিক থাকে, এটা হলো প্রথম ধাপ। হ্যাঁ, এটা থাকলে পরে সে তার কাজটা শুরু করতে পারে। দেন ওই যে পরবর্তী ধাপগুলো তো বললাম, যে তখন সে তার প্রক্রিয়া শুরু করবে। অনেক সময় দেখা যায় যে একটি ভবন নির্মাণের জন্য আসলে অনুমোদন পেতে লম্বা একটা সময় চলে যায়, তো সেই জায়গাতে এটা হয়তো এক সময় যাইতো। আমি আপনাকে বলি যে একজন একটা নকশা সাবমিট করার পরে আমরা এখন ইসিপিএস বলি আমরা, ইলেকট্রনিক সিস্টেম, যেটা জি 30 কর্মদিবসের মধ্যে একজন তার প্ল্যানের একটা জবাব পাবে। এটা বলি প্ল্যান অনুমোদন হয়ে যায় বলি না, কারণটা বলি যে প্রথমে যখন একজন একটা প্ল্যান জমা দেয়, এটা কি মিনিমাম একটা ডেডলাইন? না ডেডলাইন না, 30 দিনের মধ্যে তার সে একটা জবাব, সবই কিন্তু অনলাইনে হয়, রিমেম্বার ইট। Okay. এটা কেউ কিন্তু কোনো হাতে হওয়ার সুযোগ নেই, আচ্ছা মানে অনলাইনে সাবমিট করবে, অনলাইনে রেজাল্ট পাবে। দেখা গেল যে সে হয়তো ওই যে কোনো একটা কাগজ ঘাটতি দিছে বা তার প্ল্যানে কোনো একটা ত্রুটি আছে, তখন তাকে কারেকশনের একটা সুযোগ দেওয়া হয়। তার অটোমেটিক সে তার এন্ডে চলে যাবে যে এই কারেকশন দিতে হবে। আবার যদি করা যাবে না, সে তার বাড়িটা একটা জলাশয়ের উপর দেখাচ্ছে যে এখানে সে বাড়ি করতে চায়, তাহলে সেখানে ওটা না হয়ে যাবে। আর যদি কোনো কিছু ত্রুটি না থাকে, এটা হয়ে যাবে, একবারই হয়ে যাবে। এই হলো মোটামুটি ইয়ে। তবে একটা জিনিস আবার বলি যে 30 কর্মদিবসের মধ্যে যাবে, কিন্তু এটা তো নর্মালি আর্কিটেকচারাল প্ল্যানটা যায়, ওকে কিন্তু এখন কিন্তু স্ট্রাকচারাল প্ল্যানটা ম্যান্ডেটরি। যদি প্রথমেই কেউ স্ট্রাকচারাল প্ল্যান দেয়, তাহলে তো সেটা একবারই যাবে। যদি কেউ স্ট্রাকচারাল প্ল্যান না দেয়, তাহলে তাকে আবার পরবর্তী ওইটা অনুমোদনের পরে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তাকে স্ট্রাকচারাল প্ল্যানটা জমা দিতে হবে। মানে এই ডেডলাইনটা আসলে কত দিনের, যেটা বলছিলেন আপনি 1 মাস, মানে অনেক সময় 30 কর্মদিবস। অনেক সময় কি এর থেকেও বেশি হতে পারে যদি কোনো মিসম্যাচ থাকে, বা যেটা আপনি বলছিলেন যে মিসম্যাচ থাকলে তো আবার তাকে করে হচ্ছে। 1 মাসের মধ্যে আবার রিপ্লাই করতে হবে তাকে। ওকে মানে তার যে কারেকশনটা থাকে, তাহলে কারেকশনটা তাকে 1 মাসের মধ্যে তাকে দিতে হবে। যদি 1 মাসের মধ্যে না দেয়, তাহলে তার ওটা বাতিল হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে যে নকশা আসলে পাস হয়, সেই নকশা বহির্ভূত ভবন নির্মাণ করা হয়, সেক্ষেত্রে কি রাজুকের পদক্ষেপ কি, বা রাজুক এগুলো তদারকি করে কিনা? মূলত এটাই হলো মূল চ্যালেঞ্জ। জি। হ্যাঁ, যেটা আপনি এতক্ষণ বললেন যে প্ল্যান পাস করতে সময় লাগা বা কি, এখন আগে লাগতো, এখন লাগে না, আমি তো বলে দিলাম। এখন মূল চ্যালেঞ্জটা এইখানে। একটা জিনিস দেখেন যে প্ল্যানটা, নিয়মটা হলো যে ডেভেলপার অথবা বাড়ির মালিক তার সিগনেচারে, অথবা তার কোনো ইঞ্জিনিয়ার, তার অথরাইজড ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের মাধ্যমে প্ল্যানটা সাবমিট হয়। তারাই প্ল্যান করে দেয়, প্ল্যান কিন্তু রাজুক করে দেয় না। কথাটা কিন্তু এটা মানুষ রাজুকের প্ল্যান, আচ্ছা দিস ইজ রাজুক অ্যাপ্রুভ প্ল্যান বলা যেতে পারে, বাট প্ল্যানটা কিন্তু রাজুক করে না, আচ্ছা, ক্লিয়ার গ্রাহকের জিনিসটা পক্ষ থেকে দেয়া হয়। করতে হয়। আমরা এটা নিয়ম কানুন ঠিক থাকলে অ্যাপ্রুভাল দেই। আচ্ছা, এবং সেখানে গ্রাহক, সেটা ডেভেলপার হোক, বাড়িওয়ালা হোক, ইঞ্জিনিয়ার হোক, হি ইজ কমিটেড যে উনি যেভাবে প্ল্যানটা নিচ্ছেন এইভাবেই বাড়িটা করবেন, কিন্তু করা হচ্ছে না। এখানে রাজুকের অবশ্যই দুর্বলতা আছে। রাজুক তো এটা মনিটর করবে, তাই না, দেখবে ঠিকমতো হচ্ছে কিনা, এখানে আছে। কিন্তু যদি দায়টা বলি, তাহলে যারা শুরু করলো বাড়িটা তাদের, তারপরে রাজুকেরও দায় আছে, যেহেতু রাজুক এটা ঠিকমতো মনিটরিং হয়তো করতে পারতেছে না। এখন কেন করতে পারতেছে না, এটার সাথে আমি একটু অ্যাড করতে চাচ্ছি। রাজধানীতে এই মুহূর্তে যেটা আমার কাছে আসলে সার্ভে রিপোর্ট আছে, সেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে প্রায় 300। সেক্ষেত্রে আপনাদের কি কোনো পদক্ষেপ আছে, বা এই রকম সিচুয়েশনে আপনারা কি ধরনের পরিকল্পনা করেন? না এই ঝুঁকিপূর্ণগুলোর মধ্যে হলো আমরা তো সেখানে সাইনবোর্ড লাগাই দিই যে এটা, এগুলো কি তদারকি করা হয় কোনোভাবে? যদি কেউ এখানে কোনো আমাদের কাছে আসে যে আমি এই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ, আমি এটা কি করতে পারবো কিনা, সেখানে আমরা একটা ডিটেলস ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট আছে, যেটা বুয়েটকে দেই। তারা যদি এটা দেখে বলে যে হ্যাঁ
তিনটা অপশন আছে, যে এটা একদমই চলবে না, আচ্ছা। এটা ভেঙে ফেলতে হবে, অথবা রেট্রোফিটিং বা এটাকে ঠিক রেখে করা যাবে, আরেকটা না, এটা ভেঙে দিতে হবে, এটা রাখাই যাবে না। আসলে অনেকেরই তো বিভিন্ন রকমের হচ্ছে ডিমান্ড থাকে, প্রত্যেকেই চায় তার নিজের বাড়িটা সুন্দর হোক, তো সেই জায়গাতে আপনাদের সীমাবদ্ধতাটা কি? না, সীমাবদ্ধতা বিশেষ করে এই যে বিল্ডিং ইন্সপেকশনের যে পর্যাপ্ত কর্মকর্তা দরকার, সেটা কিছু ঘাটতি আমাদের আছে। আরেকটা সীমাবদ্ধতা যদি আপনি বলতে হয়, অবশ্যই আমাদের কিছু তো দুর্নীতি আছেই। আমি আসার পরে আমি চেষ্টা করছি আপ্রাণভাবে, সেটা আপনি খবর নিয়ে দেখবেন যে ইনশাল্লাহ অনেক কমে গেছে, বাট এই যে স্বল্পতা আমার, আর এই সাইটটা আমরা একটু, এই সুপারভিশনটাও আমরা ডিজিটালাইজ করতে চাচ্ছি। এটা যদি করা সম্ভব হয়, এটা আমাদের অলরেডি সিদ্ধান্ত হয়েছে যে ইন্সপেকশনটাও আমরা ঘরে বসে যদি করতে পারি, যে কে ব্যত্যয় করতেছে, কে করতেছে না, আমরা এখানে এক ক্লিকে আমি দেখবো অমুক বাড়িটা, দেন হয়তো এই জনবল দিয়ে বা আরেকটু জনবল বাড়িয়েও আমরা এটা করতে পারি। তাহলে দুইটা, একটা জনবল আর একটা আমার সিস্টেম ডিজিটালাইজেশন। আমরা প্রত্যাশা করছি আমরা সেদিকে যাচ্ছি, যেহেতু বাংলাদেশ আসলে প্রতিনিয়তই হচ্ছে বদলে যাচ্ছে, ডিজিটালাইজেশনের দিকেই যাচ্ছে। আমরা একটু অন্য প্রসঙ্গে আসব, গ্রাহক ব্যবসায়ী সম্পর্ক, ক্রেতার অধিকার রক্ষা। এই জায়গাটা অনেক বড় একটা বিষয়, যে ক্রেতাদের আসলে অনেক অভিযোগ থাকে, অনেক ভোগান্তি থাকে, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। সেখানে প্রথমে যদি একটু জানতে চাই, ফ্ল্যাট বা প্লট কেনার আগে একজন ক্রেতার কোন বিষয়গুলো অবশ্যই যাচাই করা উচিত? ফ্ল্যাট আর প্লট ক্রয়ের সিস্টেমের ভিন্ন। প্লট যদি ক্রয় করতে যায় পাবলিকেরটা, সেটার মধ্যে আমাদের কোনো ইনপুট নাই, তারা তো অ্যাজ ইট ইজ সিস্টেমের মধ্যে দেখে নেবে। আর রাজুকের প্লট, যদি রাজুকের অধিগ্রহণকৃত প্লট যদি তারা কিনতে যায়, তারা রাজুকে একটু খবর নিতে পারে যে এটা ঠিক আছে কিনা, মালিকানাটা ঠিক আছে কিনা। আর ফ্ল্যাট কিনতে গেলে তারা দেখবে যে রাজুক কর্তৃক অনুমোদিত নকশা কিনা। এইখানে একটা সমস্যা হলো যে লোকজন সিল সাইন দিয়ে নকল দিয়ে দেয় অনেকেই। তো সেক্ষেত্রে তারা যদি আমাদের কাছে এসে দেখায় যে এটা এই নকশাটা কি রাজুক অনুমোদিত কিনা, তাহলে তারা একটু শিওর হতে পারে। গ্রাহক বলেন এবং আবাসন ব্যবসায়ী বলেন, তাদের মধ্যে যে আসলে একটা সিনক্রোনাইজেশন বা যে শর্তগুলো থাকে, সেই শর্তগুলোর ক্ষেত্রে কোন শর্তগুলো সবচেয়ে বেশি দেখা জরুরি? তার আগে একটু বলি, আর ওই জিনিসটা করার আগে একটা জিনিস দেখা দরকার, যখন আমরা কোনো ডেভেলপার কোম্পানিকে দিই, বিশেষ করে ফ্ল্যাট কেনার কথা না, আমি যখন ডেভেলপার কোম্পানিকে কাজটা দিই, ওই ডেভেলপার কোম্পানি দুইটা জিনিস তাদের দেখা উচিত। সবার আগে অবশ্যই যে রাজুকের রেজিস্ট্রেশন আছে কিনা, তারা রিহেবের সদস্য কিনা। রিহেবের সদস্যটা এখনও ম্যান্ডেটরি না, কিন্তু রিহেবের সদস্য হলে পরে তাদের দায়বদ্ধতা বাড়ে, কারণ রাজুক তখন সরাসরি রিহেবের কাছে কমপ্লেন করতে পারে, তোমাদের এই মেম্বার এই অন্যায়টা করতেছে বা এই গ্রাহককে হয়রানি করতেছে, সেক্ষেত্রে। আর রাজুকের রেজিস্ট্রেশন ছাড়া তো করতে গেলেই মূলত অ্যাকচুয়ালি এই রাজুকের রেজিস্ট্রেশন ছাড়া ডেভেলপারদের কাছে একজন বিল্ডিং দিয়ে বা তার কাছ থেকে ফ্ল্যাট কিনে, এইটাই মূলত আমাদের ফ্ল্যাট কেনার ক্ষেত্রে সব থেকে হয়রানির। এই সচেতনতা কিন্তু এখনো আসলে আমাদের দেশে জনগণের মধ্যে এখনো তৈরি হয়নি। এই জায়গাটাতে আমরা এখনো পিছিয়ে আছি আমার মনে হয়। আমরা কিন্তু কয়েকদিন আগেই রিহাবের সঙ্গে রাজুকের একটা মত বিনিময় সভা হয়েছে। আমরা সেখানে তাদের অনেক এই ড্যাব নিয়েও তাদের কিছু দাবি দেওয়া ছিল, আরও অন্যান্য ইস্যু নিয়ে ছিল, এরকম ইস্যুগুলোও ছিল যে গ্রাহক হয়রানি বা এই যে তাদের ব্যত্যয় করা। আমি বলছি যে এই যে ব্যত্যয় করতেছে রিহাবের, আমি তাদেরকে বলছি যে রিহাবের একজন মেম্বার যদি এই ডেভিয়েশন করে বিল্ডিং করে, এর দায়িত্ব কিন্তু রিহাবকেও নিতে হবে, রাজুকেও নিতে হবে, রিহাবকেও নিতে হবে। এইটাই সমন্বিত একটা প্রয়াস। মানে সেখানে কি আসলে সাধারণ গ্রাহক যারা, তাদের কি, যাদের যদি আসলে কমিটমেন্টের সময় যেভাবে দেওয়ার কথা ছিল সেই সুবিধাগুলো যদি মিসম্যাচ হয়, সেক্ষেত্রে তাদের অভিযোগের কোনো জায়গা আছে? হ্যাঁ, অবশ্যই। আমি তো মানে আমার মান্থলি একটা গণশুনানি করতে হয়, এটা ম্যান্ডেটারি। আবেদন আসলেই আমি করি। এর বাইরেও বিচ্ছিন্নভাবে যে দু একজন করে, এমন কোনো দিন নাই যে আমি এই ধরনের হেয়ারিং করি না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আগে এগুলো আরও নিজ লেভেলে করতো, ডাইরেক্টর, ডিডি, এডি লেভেলে করতো, কিন্তু তখন তাদের কিছু হয়রানির শিকার হতো, কমপ্লেন আসতো। এরপর থেকে আমি নিজে এগুলো হেয়ারিং করি। দুই একটা ক্ষেত্রে হয়তো আমার মেম্বারদেরকে দিই, তার নিচে হেয়ারিং আমরা করি না। আমরা যেহেতু তারা যেন ন্যায় বিচারটা পায়, এই জন্য আমরা নিজেরা হেয়ারিং করি। তারা যে, কিন্তু এক্ষেত্রে সমস্যাটা ওই যে বললাম, মূলত দেখা যাচ্ছে যে যাকে দেওয়া হয়েছে সে আমাদের রেজিস্টার্ড ডেভেলপার না,
তাহলে তো তাকে আমি আসলে তারপরও কোনো বলি, সলিউশন দেওয়ার সুযোগ তাকে থাকে না। বলি না, তাকেও আমরা তারপরেও বিভিন্ন অবস্থায় আমরা চাপ দেই, কিন্তু তার যদি রেজিস্টার না হয়, হ্যাঁ, তাহলে তো আমাদের জন্য সমস্যা হয়ে যায়। কিন্তু এই জায়গাটাতে কিন্তু এই যে আমি কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম যে অনেক পিছিয়ে আছি আমরা, যে এখনো অনেক রিয়েল এস্টেট কোম্পানি হচ্ছে রাজুকে এনলিস্টেড না, কিন্তু তারা প্রতারিত হচ্ছে। সেরকম সিচুয়েশনে কি কোনো না, সলিউশন কি ডেভেলপ আছে? এক নম্বর হলো, এটা হলো যে ব্যক্তি বাড়ি বানাচ্ছেন, বাড়ির মালিক, ল্যান্ড ওনার, ওকে, তাকে প্রথম দায়িত্ব নিতে হবে যে আমি রাজুকে রেজিস্টার ডেভেলপার ছাড়া কাউকে দিব না। কাউকে দিলে তো আপনি একটা রাস্তার লোককে দিলেন, কেন দিলেন? তার তো কোনো বাইন্ডিংস নাই, তার তো কোনো দায়বদ্ধতা নাই, না রাজুকের কাছে না সরকারের কাছে। আপনি যদি একটা ব্যক্তির কাছ থেকে একটা জমি কেনেন, পরে দেখেন যে সেই জমিটার মালিক না, তাহলে আপনি কি করবেন? রাজুক বাদ দিলাম, অ্যাপার্ট ফ্রম রাজুক এরিয়া, যে কোনো জায়গায় কেউ যদি একটা জমি কেনে, সেই জমিটার মালিক না, সে ফ্রড। কিন্তু এখানে রাজুকে আসলে রিহ্যাবে এনলিস্টেড না হয়েও আসলে বাড়ি বানানোর সুযোগ পাচ্ছে, সেক্ষেত্রে কি তাদের এগেনস্টে কোনো উদ্যোগ নিচ্ছেন আপনারা? আমরা এটা নিয়েও একটু মতবিরোধ আছে। আমার ব্যক্তিগত মতামত যে অ্যাকচুয়ালি সবারই রিহেবেরও মেম্বার হওয়া উচিত এবং রাজুকেরও ইনলিস্টেড হওয়া উচিত। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা একটা যৌথ উদ্যোগ নিছি। এটা বললেই তো হবে না, আপনি বাড়িটা তো আপনার, জায়গাটা আপনার, আপনি একজনকে দিয়ে দিলেন, দিয়েছেন। কে আপনাকে যাই বলবে যে না আপনি রিহেবের ইনলিস্টেড দেন? বাট এটা আস্তে আস্তে আমরা বলতেছি যে এটা হইতে হবে। আমরা এটা নিয়ে অলরেডি রাজুকের 3 জন, রিহাবের 3 জন নিয়ে আমরা একটা অলরেডি কমিটি করে দিছি এবং আমরা বলছি তারা কিছু সুপারিশ দিলে আমরা সব পেশাজীবী, প্ল্যানার্স, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, অন্যান্য পেশাজীবী, সাংবাদিক, বেলা, সবাইকে নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করব। সেখানে আমরা এই সংক্রান্ত কিছু সুপারিশগুলো নিব। এখানে একটা জিনিস বলি, মূলত বেসিক সমস্যাটা হলো একটা জায়গায়, সেটা হলো যে আমাদের দেশে যারা প্ল্যানার্স, পরিবেশবাদী, তারা চায় যে একদম সুন্দর আধুনিকতম একটা শহর হবে, ফাঁকা থাকবে, আলো বাতাস আসবে, এত হাইটের বিল্ডিং হবে না। আবার আমাদের আবাসন ব্যবসায়ীরা চায় হোয়াই নট 100 তলা কেন হবে না, আরও বেশি কেন হাইরাইজ হবে না, হংকং কেন হবে না, সিঙ্গাপুর কেন হবে না। এই জায়গাটাতে সীমাবদ্ধতা কি থাকে এটা আসলে জানার জন্য অনেকেরই হচ্ছে থাকে, যেটা বলছিলেন যে আবাসন ব্যবসায়ীদের হচ্ছে ডিমান্ড থাকে, আবার হচ্ছে যারা গ্রাহক থাকে তাদের হচ্ছে আলাদা একটা ডিমান্ড থাকে। তো এক্ষেত্রে আসলে মানে প্রবলেমগুলো কি হয় যদি বহুতল ভবনগুলো হয়? না, বহুতল ভবন হতে তো সমস্যা নেই, কিন্তু সেটা তো আমাদের নিয়মে, ওই যে বললাম নিয়মের বাইরে। আপনার রাস্তা, আপনি শুনেন, আপনি এখন যদি একটা 20 ফুট রাস্তার উপরে যদি একটা আপনি 20 তলা 25 তলা বিল্ডিং করেন, জি। ওখানে কত লোক বাস করবে? তাহলে ওই পরিমাণ তো আমার রাস্তা দরকার, ওই পরিমাণ আমার ফায়ার ব্রিগেড যাইতে হবে, গাড়ি যাইতে হবে, অ্যাম্বুলেন্স যাইতে হবে, তো এই ব্যবস্থাও থাকতে হবে। জি। সেটা তো ওই 20 ফুট রাস্তার পাশে এততলা বিল্ডিং বানানো তো সম্ভব না। তো বাংলাদেশ আসলে ছোট একটা দেশ এবং সেখানে বেশিরভাগ মানুষই হচ্ছে মধ্যবিত্ত। তো সবারই কিছু আমরা শুরুতেই যেটা বলছিলাম যে সবারই একটা স্বপ্ন থাকে যে একটা আবাসনের, একটা থাকার জায়গার, বা সেটা কিন্তু এখন প্রয়োজন হয়ে গেছে, মৌলিক অধিকার হয়ে গেছে। তো সেই জায়গাতে আপনারা কি গৃহায়ন বা গণপূর্ত মন্ত্রণালয় বা আপনার সরকারের কাছে আপনাদের কি এরকম কোনো প্রপোজাল আছে যে এরকম ফ্যামিলির জন্য ছোট কিন্তু তাদের প্রয়োজন মেটানোর জন্য আসলে কোনো উদ্যোগ নেওয়ার? হ্যাঁ, অবশ্যই। বলেন কি, আমরা তো লো কস্ট হাউজিংয়ের প্রজেক্ট অলরেডি আমাদের প্ল্যানিং কমিশনে আছে। হ্যাঁ, একাধিক আমাদের উত্তরাতে আছে, পূর্বাচলে আছে এবং ঝিলমিলেও আমরা চিন্তা করতেছি যে সব এরিয়াতে, হ্যাঁ, উচ্চবিত্তরও দরকার, মধ্যবিত্ত দরকার, নিম্নবিত্ত দরকার, সবারই, স্বল্প আয়ের লোকজনের দরকার, সবারই আবাসন থাকতে হবে। আমরা সেইভাবেই অলরেডি আমরা প্রজেক্ট তৈরি করতেছি। সেটা কি স্বল্প আয়ের মানুষের নাগালের মধ্যে আছে? অবশ্যই সেটা স্বল্প, সেগুলোতে আমরা সাবসিডি দেব। আচ্ছা, সেখানে মনে করেন এত বিশদ আলোচনা করার তো এই সময়ের মধ্যে সম্ভব না। আমাদের কিছু কমার্শিয়াল বিল্ডিং হবে ওইসবে। কিন্তু দর্শকদের জন্য বলুন, আমাদের অনেক দর্শকই আছেন যাদের একটা ডিমান্ড আছে। না, এটা আমরা কমার্শিয়াল, মানে সোজা কথা, আমরা সেখানে সাবসিডি দেবো। রাজুক থেকে সেখানে সাবসিডি দেওয়া হবে, মানে তার যে ওইটা বানাতে যে খরচ, তার থেকে কম টাকা দেওয়া হবে। লাভ তো ডেভেলপাররা তো লাভ করে, আর আমরা আসলে থেকেও কম টাকায় তাদেরকে সেখানে আমরা প্রোভাইড করব। কিন্তু সেখানে তো আসলে স্বল্প আয়ের মানুষের জন্য অনেক লিমিটেশনস থাকে, লটারি প্রসেস থাকে বা বিভিন্ন লিমিটেশনস কিন্তু এখানে থাকে। সেক্ষেত্রে তারা কি করতে পারে? 2 ধরনের চিন্তা আছে আমাদের। আমরা প্রথমত চিন্তা করতেছি, কিন্তু আমরা এগুলো বিক্রি করবো না। জি। আমরা এটা খুব মিনিমাম একটা মাসিক ভাড়ায় আমরা এটা দেব। কারণ অতীতে দেখা গেছে এটা বিক্রি করলে এটার
তাদের হাতে থাকে না। ওকে। এটা আবার ওই দুইটা পাশাপাশি ফ্ল্যাট স্বল্প আয়ের লোকের কাছে ফ্ল্যাট কিনে নিয়ে যেহেতু তারা সাবসিডি রেটে পাইছে, বেচতে অনেক লাভ পায়, তখন দেখা যায় যে এটা বিক্রি করে দিয়ে আরেকজনকে দিছে, যে দুইটা ভাঙে আবার একটা। এগুলো পাওয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া কি, মানে যারা হচ্ছে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই প্রসেস বলেন বা ক্রাইটেরিয়াটা কি? সত্যিকারের যারা স্বল্প আয়ের লোক এদেরকে সার্চ করব। আগে অতীতে হয়েছে কি এই জিনিসগুলো তো সততার সঙ্গে বা ফেয়ারলি হয় নাই। আমরা চিন্তা করতেছি যে আমরা একদম ফেয়ারলি করব। আমাদের আরও অনেক কিছু প্ল্যান আছে। আমরা উত্তরায় যখন দিব তখন চিন্তা করব উত্তরা রিলেটেড কারা বাস করে স্বল্প আয়ের লোক, তারা এখানে পাবে, কারণ এই লোকগুলো তো সাপোর্টিং স্টাফ হিসেবে কাজ করবে অন্যদের, তাই না? তো আমরা উত্তরা যখন দিব তখন চিন্তা করবো যে উত্তরা রিলেটেড এলাকার আশপাশে কাদেরকে দেবো। পূর্বাচলে যখন দিব তখন চিন্তা করবো যে এই এলাকায় কারা বসবাস করে এই ধরনের স্বল্প আয়ের লোক, তাদেরকে দেওয়া। এটা হলো প্রথম। তারপরে তো আমরা দেখব, তারপরে যদি একান্ত তারপরেও অনেক বেশি আবেদন হয় সেখানে তো লটারি করতেই হবে, এছাড়া তো আর অন্য কোনো উপায় নেই, নাহলে তখন তো সেখানে তো দুর্নীতি ঢুকে যাবে। নাহলে কিন্তু যখন লটারি করা হয় তখন অবশ্যই প্রাথমিকভাবে কিছু টাকা হয়তো মানে ফি হিসেবে হচ্ছে দেয়া হয়, এরকম কোনো সিস্টেম কি আছে? বা ফি হিসেবে যেটা দেয়া হয় সেটা পরবর্তীতে আবার উইথড্র করতে পারে যদি লটারিতে না পায়? এটা তো হলো যে স্বল্প আয়ের লোকজনে করব, হ্যাঁ, তখন আমরা হয়তো একদম খুবই অল্প, যেটা কোনো অ্যামাউন্টের মধ্যে পড়ে, এরকম হয়তো একটা জামানত আমরা নিতে পারি। এটা কি পরবর্তীতে আবার হচ্ছে রিটার্ন পলিসি, জামানত অলওয়েজ রিটার্ন, সেটা পেতে কি একটু হচ্ছে কালক্ষেপণ করতে হয় কিনা? এগুলো আমি বলি, এগুলো দুঃখজনক হলো কি যে অনেকে দীর্ঘদিন এগুলো নেয় না, না নেওয়াতে একটা জটিলতা তৈরি হয়। হ্যাঁ, আমি এখনও আমার কাছে জামানত দিতে আসে যে 2000 সালের আগেরও, 2001, 2002, 2005-এর, হ্যাঁ, মানে তারা একবার আবেদন করলে মনে করে কি যদি কোনোভাবে এটা একটু এদিক সেদিক করে পিছন ব্যাকডোর দিয়ে যদি পাওয়া যায়, এই জন্য তার জামানতটা তুলতে চায় না। বা অন্য অনেকে হয়তো এটা একটা কারণ, আবার অনেকে হয়তো আচ্ছা নিচ্ছি, হয় না, এরকম হতে পারে। বা এই প্রক্রিয়াটা কি একটু সহজ করার কোনো সিস্টেম নেই? আসলেই জামানত পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো সহজ প্রক্রিয়া, সহজ, জামানত পাইতে কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে তখন তো অনলাইন ছিল না, ব্যাংকে ওই আমরা যখন বলি যে এই টাকাটা সে জামানত দিছে, তো ব্যাংকে জমা দিছে, কিন্তু যখন আমরা ব্যাংকে জানতে চাই যে 20-30 বছর আগের জামানতটা কী অবস্থা, অনেক সময় তারা রিপোর্ট দিতে পারে না। তারপরেও আমরা চেষ্টা করি তাকে যতটুকু সহযোগিতা করার। এই জন্য এগুলো কমপ্লেন আমি সরাসরি এগুলো আমি জানি কেন, সব আমার ডোর ওপেন সবার জন্য, আপনি জানেন কিনা, ঠিক আছে? আমি নিজে এগুলো কমপ্লেন রিসিভ করি, আমি নিজে ওই ডাইরেক্টর ফিনান্সকে ডেকে বলি যে এটা ব্যবস্থা নাও, কীভাবে তাকে টাকা ফেরত দেওয়া যায়। বাট দুই একটা ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন। যেমন একজন আবেদন করছে যে আমার এটা হারিয়ে গেছে, এই যে আমার অরিজিনাল কাগজ জামানতের টাকা পয়সা হারিয়ে গেছে, এটা দিস, বাট আমি মালিক ওইটাই, ঠিকই আমি প্লটটা জামানত দিছি। তখন দেখা গেল তাকে জামানতটা ব্যাক করে দেওয়া হয়েছে। পরে দেখা গেল ওই লোকই দীর্ঘদিন পরে অরিজিনাল পেপারস নিয়ে এসে বলতেছে যে আমার টাকা ফেরত দেন, আমি তো নিই। পরে দেখা যাচ্ছে সে নিছে। তো এরকম খুবই আনফর্চুনেট, যেই শ্রেণীর কাছে আমরা এটা আশা করি না, এই সামান্য 2-4 লাখ টাকার জন্য, সেখানেও কিন্তু এই ধরনের ঘটনা। সেখানে তো অবশ্যই কোনো হচ্ছে একটা মানে প্রসেস মেনটেন করতে হয়, সেই প্রসেসগুলোর নথি বা প্রমাণস্বরূপ আপনাদের কাছে প্রসেসটার সমস্যা হলো যে 2010 সালের আগে এগুলো অনলাইন হয় নাই, তখন এগুলোকে পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়েছে, ব্যাংকও কনফার্ম করতে পারে না। আমাদের এখানেও নথি সেভাবে সংরক্ষণ হয়নি, যেহেতু ছিল না, ডিজিটাল ছিল না। তখন এই ক্ষেত্রে কিছু এই ধরনের সমস্যা হয়। এটা যে খুব বেশি তা না, আমি একটা এক্সাম্পল, বাট এরকম 2-3টা কেস আমি পাইছি আর কি, যে 2-3টা মাত্র, বাট এগুলো হয়। এই জন্য হয়েছে কি তখন যেগুলো অনেক পুরাতন কেস 2010 সালে পরে আসলে জামানত টাকা চাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপার, বাট অনেক আগের হলে তখন হয়তো একটু যাচাই বাছাই করতে, ব্যাংকে খবর নিতে, আমাদের ফাইল ঘাঁটতে, ম্যানুয়াল তো একটু সময় লাগে। দুর্নীতি দূরীকরণে হচ্ছে আপনার অসামান্য অবদান রয়েছে। তো যদি এরকম কোনো ঘটনা থাকে, একটা বলেছেন, সেটি আর যদি কোনো ঘটনা থাকে আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভাই নিজের মানে আমি যেহেতু রাজুকের চেয়ারম্যান, রাজুকটা তো ওন করি, এটা আমারই সংসার ইনফ্যাক্ট, হ্যাঁ, তো সংসারে অনেক ঝামেলা সন্তান থাকে না, অনেক সন্তান, দুষ্ট সন্তান থাকে, তো এখানে অনেক দুষ্ট সন্তান আছে, কিন্তু আমি একদম জিরো টলারেন্স। আমরা কিন্তু দুষ্ট সন্তানদের তো হচ্ছে বড় পানিশমেন্ট না দিয়ে ছোট ছোট পানিশমেন্টের মাধ্যমে ঠিকও করা যায়। সব ধরনের অপরাধ বুঝে আমরা সব ধরনের পানিশমেন্টই দিচ্ছি। আমরা
মানে চাকরিচ্যুত করতেছি, আমরা সাময়িক বরখাস্ত করতেছি, বিভাগীয় ব্যবস্থা করতেছি, কাউকে ডিমোশন দিচ্ছি। প্রাইমারি অ্যালার্ট করা হয় কি? অবশ্যই। আমি তো এগুলো নিয়ে প্রায়শই তাদের সঙ্গে আমি মত বিনিময় করি, একদম নিচের লেভেলটা যারা এগুলোর সঙ্গে জড়িত। হ্যাঁ, তাদেরকে আমরা বলি যে দেখো বাবা তোমরা এখন কিন্তু আমি বলি যে দেখো আমরা যখন লেখাপড়া শেষ করে জবে ঢুকছি অ্যাজ ইঞ্জিনিয়ার, তখন কিন্তু সরকারি চাকরির বেতন ছিল অনেক কম আর বেসরকারি চাকরি অনেক বেশি। এখন কিন্তু সরকারি চাকরিদের বেতন অনেক বেশি। এখন যে যেই লেভেলে বেতন পায় একটা সংসার সৎভাবে চালানোর জন্য কিন্তু যথেষ্ট। কাজে তোমরা কেন এটা করবে না? আর তোমাদের জন্য রাজুকের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে, দেশের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সারাদিন সারা রাত পরিশ্রম করতেছেন, নিয়ম নীতির কথা বলছেন যে আমাকে স্ট্রেট বলে যে কাউরে মুখের দিকে তাকানোর দরকার নাই, নিয়মের মধ্যে সব করবেন। তো কাজে তোমরা সেটা মানো, এটা ইমপ্রুভ হচ্ছে। বাট এত দিনের দীর্ঘদিনের একটা জটিলতা বা একটা সমস্যা একদিন তো দূর হবে না। বাট আলহামদুলিল্লাহ আপনার খবর নিয়ে দেখবেন এটা অনেক দূর আমরা সফলতার মুখ দেখতেছি এবং ডিজিটালাইজ হয়ে গেলে আরও হব। এবং এই ব্যাপারে কিন্তু আমরা মিডিয়ার অসম্ভব সাপোর্ট পাই। আমি শুধু একটা ছোট্ট উদাহরণ বলি, আপনি তো চ্যালেঞ্জ বললেন। আগে কিন্তু আমরা যখন মোবাইল কোড করতাম, হ্যাঁ, তখন কিন্তু ব্যাপক আমরা মিডিয়ারও জেলার মুখে পড়তাম, এলাকাবাসীরও আক্রমণের মুখে পড়তাম। আলহামদুলিল্লাহ এখন এলাকাবাসীও আমাদেরকে স্বাগত জানায় এবং মিডিয়াও আমাদেরকে প্রচুর সাপোর্ট করে। একটা উদাহরণ দিই, সেটা কিভাবে। অনেক সময় একটা কমপ্লেন আসে, আগে একটা কমপ্লেন আসলে ওই একটা বাড়িতেই বা ওই একটা অর্গানাইজেশনেই মোবাইল কোডটা হতো। আমি কিন্তু তা করি না। স্টেট অর্ডার যে যেই এলাকায় যাবা ওখানে যতগুলো অনিয়ম পাবা, যতগুলো বিল্ডিংয়ে, সবগুলোর প্রতি অ্যাকশন নেবা। কাজেই এখন সবাই দেখে আরে তাই তো একটা বাড়িতে তো আসেনি, সবগুলোই করতেছে। কাজেই এই ক্ষেত্রে আমরা আপনার মিডিয়ারও সাপোর্ট পাই এবং এলাকাবাসীরও সাপোর্ট পাই। যে সদ্য আমরা যেটা জেনেছি যে বাজেটে আসলে নির্মাণ সামগ্রীর ব্যয় বেড়েছে এবং সেটি কিন্তু ধারাবাহিকভাবেই বেড়েছে। তো এই জায়গাটাতে আসলে কি প্রভাব পড়ছে আবাসন খাতে? এটা তো শুধু আবাসন খাতের সমস্যা না, এটা সামগ্রিক অর্থনীতির উপর এটা বড় একটা চাপ। যে তো এটার জন্য মূলত কিন্তু সরকার যে কিছু ট্যাক্স বৃদ্ধি করছে সেগুলো কিন্তু ইম্পোর্টেড আইটেমই বেশি। আচ্ছা, লোকাল আইটেমের উপরে কিন্তু সেভাবে কোনো ট্যাক্স বাড়েনি, বরং ইম্পোর্টেড আইটেমের উপরে আপনারা জানেন রিসেন্টলি এই যে ইরান আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধ, এটা একটা কিন্তু বড় কারণ। হ্যাঁ, অন্যান্য দেশের তুলনায় কিন্তু আমাদের সরকার যথেষ্টভাবে মানে তেমন কোনো ডিজেল তেলের অল্প কিছু বাড়াই কিন্তু এটার সমাধান দেওয়ার চেষ্টা করতেছে। আর যেটা অ্যাকচুয়ালি কিছু লাক্সারি মেটেরিয়াল, কিছু ইম্পোর্টেড মেটেরিয়াল, বিল্ডিং মেটেরিয়াল, সেগুলোতে হয়তো কিছু ট্যাক্সেশন হয়েছে। এই জন্য আমার আহ্বানটা হবে দেশীয় উদ্যোক্তাদের কাছে যে আপনারা একটু দেশীয় প্রযুক্তিতে আমরা দেশীয় উৎপাদনগুলো করি, বিল্ডিং মেটেরিয়াল করি। একটা জিনিস দেখেন আপনারা, আগে এই যে টাইলস, আমরা সবই ইম্পোর্ট করতাম। তা এখন কিন্তু আমরা দেশে যথেষ্ট, আমি সেজন্য একটা কোম্পানিকে আমরা করলাম, ওপেনিং করলাম, যে এখন কিন্তু দেশে যথেষ্ট উন্নত মানের টাইলস হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা সহনীয়ভাবে থাকবে। আর আমরা মানে এক কথা হলো যে আমরা যদি ইম্পোর্টেড আইটেম কমায় এগুলো করতে পারি, বিল্ডিং মেটেরিয়ালগুলো দেশে করতে পারি, তাহলে সবথেকে সহজ। আর যেগুলো এসেনশিয়াল দেশে করা সম্ভব না, আমি সেদিন রিহাবকেও বলছি বা অন্যান্য আমার কাছে হসপিটাল মালিক সমিতি আসছিল, তো আমি বলবো যে সেক্ষেত্রে যদি কোনো প্রস্তাব থাকে আমাদের সঙ্গে কথা বললে আমরাও সহযোগিতা করব। আমরা এনবিআরের সঙ্গে, অর্থমন্ত্রীর সঙ্গে, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি, যাতে এগুলোর একটা উদ্যোগ নেওয়া হয়। আরেকটা বিষয় যে এই যে সদ্য যে কিছুদিন আগেই বাজেট প্রস্তাবনা এবং বাজেট পাশ হলো, সেখানে যদিও আবাসন খাতের জন্য আসলে আশানুরূপ কিছুই নেই, বিভিন্ন সেক্টরে সেখানে ভর্তুকির ব্যবস্থা থাকলেও এই সেক্টরে কিন্তু নেই। সেখানে রাজুকের কি কোনো পরিকল্পনা আছে এই সেক্টরের জন্য কিছু করার? না, অবশ্যই আমরা এই সেক্টর নিয়ে বললাম না, একটা মত বিনিময় করছি, আমরা কমিটি করছি এবং আরও স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমাদেরকে অবশ্যই এটা আগে দেখতে হবে যে কোনটা অযৌক্তিকভাবে বাড়ছে, কোনটা যৌক্তিকভাবে বাড়ছে, তাই না? আমরা যদি অ্যাকচুয়ালি লোকাল বিল্ডিং মেটেরিয়াল দিয়ে ওই যেটা বললেন যে সস্তা আবাসনগুলো করি, সেক্ষেত্রে নিশ্চয়ই একটা সাইড হবে। আর যারা লাক্সারিয়াস মেটেরিয়াল দিয়ে করতে চায় তো তারা যদি সেটা অ্যাবিলিটি থাকে সেটা তারা করবে। সব মিলায় অবশ্যই আমরা এইগুলো নিয়ে শুধু আবাসন খাত না, এই রিলেটেড যতগুলো যারা এই বিল্ডিং মেটেরিয়াল তৈরি করে তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে ইন্ডাস্ট্রির সঙ্গে,
যে কে কোন খাতে সাফারার করতেছে, তাদের কি যৌক্তিক প্রস্তাব আছে, এগুলো নিয়ে আমরা অবশ্যই যৌথভাবে সরকারের সঙ্গে আমরা আলাপ করতে পারি। প্রত্যাশা করছি আপনাদের আসলে যে উদ্যোগ রয়েছে সেটা যেন হচ্ছে এই খাতের ডেভেলপমেন্টের জন্য কাজে আসে, এবং কারণ যেহেতু এই খাতের ইকোনমিতে হচ্ছে বড় একটা ভালো একটা অবদান রয়েছে 8 থেকে 10% মতো, সেটা যেন আরও বাড়ে। তো সেই জায়গা থেকে আপনাদের চেষ্টাটা চলমান থাকুক। আসবো একটু আরেকটা প্রসঙ্গ নিয়ে, সেটি হচ্ছে যে আমরা যেটা দেখি অনেক সময় যে এই যে নগরায়ন বা বিকেন্দ্রীকরণ, ঢাকার উপরে কিন্তু প্রচণ্ড রকম চাপ পড়ে যাচ্ছে, এবং সাধারণ মানুষের প্রত্যেকেরই কিন্তু তারা ঢাকা কেন্দ্রিক, ছেলেমেয়েদের স্কুল ঢাকা, ইউনিভার্সিটি ঢাকা, সব কিছুর উপর ডিপেন্ড করে তারা আসলে ঢাকায় থাকতে চায়। তো সেই ক্ষেত্রে আপনাদের কি কোনো বিকেন্দ্রীকরণের ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কিনা? জি, এটাই বলতে চাচ্ছিলাম যে আপনি এটা প্রশ্ন করছেন, ধন্যবাদ। আপনারা শুনবেন যে আমার মাননীয় মন্ত্রী কিন্তু সংসদে বলছেন যে আমাদের ঢাকার আশেপাশে আরও কিছু সিটি, স্যাটেলাইট সিটি বলি বা যাই বলি, এগুলো আমরা সমীক্ষা শুরু করছি। আমাদের সাভার আছে পাশে, কেরানীগঞ্জ আছে, মানিকগঞ্জ আছে, নরসিংদী আছে, এই আশেপাশে যে জায়গাগুলো, মুন্সিগঞ্জ আছে, এই জায়গাগুলোতে আমরা আরও শহর তৈরি করতে চাই, যেন ওখান থেকে এসে, এটা কিন্তু সারা বিশ্বেই আছে, আপনার নগরের পাশে উপশহর আছে যেখান থেকে লোকজন এসে দিনে চলে যায়। এটা হলো একটা সব থেকে ইমিডিয়েট এটা করা দরকার, এবং এটা আমরা করতেছি। এখন তো ধরেন বুড়িগঙ্গার উপর অনেক ব্রিজ হয়েছে, আরও ব্রিজ করতে হবে, তুরাগের উপর ব্রিজ হবে, তাহলে কিন্তু পাশের জায়গাগুলোতে আমরা এই যে আশুলিয়া, এইসব জায়গাগুলোতে কিন্তু আমরা নগরায়ন করতে পারি। এটা একটা। আরেকটা বড় জিনিস হলো যে অ্যাকচুয়ালি আমাদের যে আরও কিছু জায়গা, যেমন একসময় খুলনা শিল্পনগরী, আজকে কিন্তু মৃতপ্রায়। আমরা এই জায়গাগুলোকে যদি আবার আমরা এই শিল্পনগরী, যেখানে রাজশাহী ছিল শিক্ষানগরী, এই জায়গাগুলোকে যদি আমরা আবারও একটু ব্যাপক পরিকল্পনা নেই, এটা সরকার, এটা রাজুকের এরিয়ার বাইরে। আমি একটু আপনার জিনিসটা যেহেতু রাজুকের রিলেটেড বললেন, কিন্তু আসলে ওটা আবাসন খাতে, কিন্তু রাজুকের না। সেই ক্ষেত্রে যদি এই জায়গাগুলোতে আমরা আবাসন বৃদ্ধি করতে পারি, লোকজন যদি সেখানে সব ফ্যাসিলিটিস পায়, সেখানে যদি শিক্ষা ব্যবস্থা পায়, ইন্ডাস্ট্রি সাপোর্ট পায়, অন্যান্য প্রশাসনিক যদি ঢাকার উপরে চাপ কমে, এইটা হলো বেসিক্যালি লং টার্ম প্রোগ্রাম নিতে হবে, যেন লোকজন ঢাকার দিকে আসতে না চায়। আর ঢাকায় আসতে চাইলে যেন তারা এই ঢাকার আশেপাশে যে স্যাটেলাইট সিটি, এগুলোতে যেন সেটেল করার চেষ্টা করে। তাহলে আপনার ঢাকাকে এই চাপমুক্ত না রাখতে পারলে, আপনি যতই বলেন, সব কিছু একটা ক্যাপাসিটি আছে, তাই না? এখানে এখন বলা হয় যে প্রায় 3 কোটির মতো, 2.5 থেকে 3 কোটি লোক ঢাকা শহরে আছে। তো এটা কি 5 কোটি নেওয়ার সম্ভব? এই জিনিসগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে। আবার একটা জিনিস বুঝতে হবে যে আপনি তো শুধু বাড়ি করলে চলবে না, আপনার কিন্তু স্বাস্থ্য, পরিবেশ, বাচ্চাদের খেলার সুযোগ, এগুলো দিতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে যে অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষ যারা আছে, সিডিএ, তারপরে কেডিএ, আরডিএ, এদের সহায়তা কি কোনোভাবে বাড়ানো যায়, বা সেক্ষেত্রে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, আমরা তো একই মন্ত্রণালয়ের অধীনে, যেহেতু আমরা কিন্তু যৌথভাবেই কাজ করি। ওকে, আমরা যৌথভাবেই কাজ করি, এবং এই যে আমরা যে বললাম 30 দিনে আমরা প্ল্যান দিচ্ছি, বা আমরা যে ডিজিটালাইজ করতেছি, এগুলো কিন্তু তাদেরকে অফিসিয়ালি নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা এগুলো রাজুকের এই নিয়মগুলো ফলো করো, কীভাবে রাজুক কীভাবে করতেছে, তোমরা এগুলোকে ফলো করো এসব ক্ষেত্রে। কাজে তাদের তো কিছু সীমাবদ্ধতা আছে, বাট আমরা একসঙ্গে কিন্তু সমন্বিত হবে। আমাদের তো সব কর্তৃপক্ষের সঙ্গে আমাদের দেখা হয়, মন্ত্রণালয়ে মিটিং হয়, এবং আমরা নতুন একটা উদ্যোগ নিয়েছি। আমরা সবগুলো কর্তৃপক্ষকে নিয়ে আমরা একটা পরিকল্পনা করব। সেটা একটা ডেট হয়েছিল, ডেটটা একটু পিছিয়ে গেছে। জি, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। সেখান থেকে একটু জানতে চাইবো যে আমাদের বর্তমান সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ ভালো একটা উদ্যোগ নিয়েছেন, 1 লক্ষ পরিবারকে আসলে ফ্ল্যাট দেওয়ার একটা উদ্যোগ নিয়েছেন। সেটা ঢাকা থেকে শুরু হবে, ভাসানটেক থেকে শুরু হবে, এবং বিভিন্ন জায়গায় এটা চলবে। তো সেই জায়গাতে আপনাদের আসলে ডেভেলপার কোম্পানিগুলো নির্বাচনের ক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? না, এটা ডেভেলপার বা ঠিকাদার যাই বলে না কেন, এইটা নির্বাচনটা তো পিপিআর মতোই হবে। আমাদের যে টেন্ডার সিস্টেম আছে, সেই সিস্টেমে হবে। এখানে অন্য কোনো নতুন কোনো সুযোগ নেই। এটা গভর্নমেন্টের সেট রুল আছে, যেই কর্তৃপক্ষই করুক, এটা পিপিআর মানতেই হবে। পিপিআরের রুল অনুযায়ী সবাইকে টেন্ডার করতে হবে, কতদিনে করতে হবে, কে কাজ পাবে। আগে যেমন ছিল ফিক্সড, যে এখন কিন্তু ওগুলো অনেক ইজি হয়ে গেছে, এখন সবাই পার্টিসিপেট করতে পারবে, সেভাবে সবাই কাজ পাবে। এটা ওপেন কম্পিটিশনের মাধ্যমে হবে, ওপেন টেন্ডারের মাধ্যমে হবে। এখানে কোনো লুকোচুরি বা অন্য কোনো সুযোগ নেই। কাজে সেইভাবেই হবে যেটা সিস্টেমে হয়। এখানে কোনো কাউকে সিলেক্ট করার কোনো প্রশ্ন নেই। ইট ইজ দ্য ওপেন টেন্ডার সিস্টেম।
জি, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা অনেক সময় নিলাম আমরা আজকে, এবং আমরা প্রত্যাশা করছি যে একটি পরিকল্পিত নগরী গড়তে শুধুমাত্র সরকার নয়, সরকার, রাজুক, সেই সাথে আবাসন খাত এবং সাধারণ গ্রাহক যারা আছে প্রত্যেকেরই যেন একটা সমন্বিত উদ্যোগ থাকে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। জি দর্শক, আজকের আইন ও আবাসন থেকে আমরা যেটা জানলাম যে একটি পরিকল্পিত নগরী গড়তে শুধুমাত্র সরকার একার নয় বা রাজুকের একার নয়, সেটা সকলেরই সমন্বিত একটা উদ্যোগ প্রয়োজন। সেক্ষেত্রে প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা গ্রাহকের আসলে আইন বিষয়ক প্রত্যেকটা জটিলতা জানা প্রয়োজন এবং রাজুক অনুমোদিত নথিগুলো যাচাই করা উচিত। আইন ও আবাসনের আজকের পর্বের এখানেই সমাপ্তি টানছি। আমি মহিমা পলি। আগামী পর্বে নতুন কোনো বিষয় এবং অতিথিকে সাথে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন 21 টেলিভিশন। শুভরাত্রি।